আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওকে, আজকে আমরা পাওয়ার অ্যাম্পলিফায়ার থেকে স্টার্ট করব। ঠিক আছে। তো আজকে বেসিক্যালি সব থিওরিটিক্যাল এবং অ্যাম্পলিফায়ার সম্পর্কে বেসিক ধারণা দিব। এখানে জাস্ট থিওরিটিক্যাল অনেক কিছু, দেন আমরা নেক্সট থেকে এগুলো ডিটেলস আরো দেখবো। আজকে আমাদের টপিক হচ্ছে পাওয়ার অ্যাম্পলিফায়ার। হোয়াট ইজ অ্যান অ্যাম্পলিফায়ার? অ্যাম্পলিফায়ার বেসিক্যালি এমন একটা ইলেকট্রনিক ডিভাইস যা ইনপুট সিগন্যালের ভোল্টেজ, কারেন্ট অথবা পাওয়ারের ম্যাগনিটিউড ইনক্রিজিং এর মাধ্যমে অ্যাম্পলিফিকেশন করবে। আমাদের ডেইলি লাইফে বিভিন্ন ইলেকট্রিক্যাল অ্যাপ্লিকেশনের জন্য আমাদের অ্যাম্পলিফাইড ইনপুট সিগন্যাল প্রয়োজন পড়ে। সো তখন আমরা যদি একটা অ্যাম্পলিফায়ার ব্যবহার করি, সেই অ্যাম্পলিফায়ারটা একটা এক্সটার্নাল পাওয়ার সোর্স থেকে পাওয়ার নিয়ে ইনপুটের সাথে এমন ভাবে অ্যাড করবে যাতে অ্যাম্পলিফায়ার আউটপুটে আমরা অ্যাম্পলিফাইড একটা ইনপুট সিগন্যাল পাই। সো আমরা ইনপুট সিগন্যালে শুধু কারেন্ট বা ভোল্টেজ অথবা পাওয়ারকে অ্যাম্পলিফাই করছি, তার উপরে ডিপেন্ড করে অ্যাম্পলিফায়ারকে ব্রড স্কেলে তিনটে ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে কারেন্ট অ্যাম্পলিফায়ার, ভোল্টেজ অ্যাম্পলিফায়ার অ্যান্ড পাওয়ার অ্যাম্পলিফায়ার। হোয়াট ইজ পাওয়ার অ্যাম্পলিফায়ার? পাওয়ার অ্যাম্পলিফায়ার বেসিক্যালি এমন একটা ইলেকট্রনিক ডিভাইস যা ইনপুট এসি সিগন্যালের পাওয়ারকে ইনক্রিজ করে। আমরা জানি পাওয়ার কারেন্ট এবং ভোল্টেজের সাথে রিলেটেড। সো ইনপুট সিগন্যালের ভোল্টেজ এবং কারেন্টের ম্যাগনিটিউড যদি দুইটি একসাথে ইনক্রিজ করা যায়, তাহলে ইনপুট সিগন্যালের পাওয়ারটা অ্যাম্পলিফাই করা সম্ভব। ফ্রম ল অফ কনজারভেশন অফ এনার্জি আমরা জানি যে কোনো একটা জায়গায় এনার্জি বা পাওয়ারকে ক্রিয়েট করা যায় না। সো এই পাওয়ার অ্যাম্পলিফায়ার যে ইনপুট সিগন্যালের পাওয়ারটাকে অ্যাম্পলিফাই করবে, সেই অ্যাম্পলিফাই করার জন্য যে অ্যাডিশনাল পাওয়ার প্রয়োজন হবে, সেটা অ্যাম্পলিফায়ার তার বায়াসিং এর ডিসি সাপ্লাই থেকে নিয়ে ইনপুট সিগন্যালের যে এসি সিগন্যাল আছে তার সাথে এমন ভাবে অ্যাড করবে যাতে নেট একটা অ্যাম্পলিফাইড ইনপুট সিগন্যাল পাওয়া যায়। অনেক সময় আমাদের ইনপুট সিগন্যাল গুলি স্ট্রেংথ অনেক উইক থাকে, মিলিভোল্ট রেঞ্জে থাকে, তখন এগুলো বিভিন্ন আউটপুট ডিভাইস যেমন স্পিকার, হেডফোন, ট্রান্সমিটার এই টাইপের এগুলোতে ব্যবহার করার উপযোগী থাকে না। সো তখন আমরা যদি একটা অ্যাম্পলিফায়ার ব্যবহার করি, অ্যাম্পলিফায়ার ইনপুট সিগন্যাল থেকে সাফিসিয়েন্ট এনাফ পাওয়ারে ইনক্রিজ করার ফলে তখন আমরা এটাকে এই টাইপের ডিভাইস গুলিতে ব্যবহার করতে পারি। পাওয়ার অ্যাম্পলিফায়ার সার্কিটের ডিজাইন, ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এর উপর বেস করে অনেকগুলি সাব ডিভিশনে ক্লাসিফাই করা যায়। আমরা যদি এর ইনপুটের উপরে বেস করে ব্রডলি ক্লাসিফাই করি, তাহলে এখানে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল, দ্বিতীয়ত হচ্ছে পালস উইথ মডুলেটেড অথবা ডিজিটাল সিগন্যালের জন্য। জেনারেলি পাওয়ার অ্যাম্পলিফায়ারকে অনেকগুলি ক্লাসে ভাগ করা যায়। তার মধ্যে ক্লাস এ পাওয়ার অ্যাম্পলিফায়ার, ক্লাস বি পাওয়ার অ্যাম্পলিফায়ার, ক্লাস এ বি পাওয়ার অ্যাম্পলিফায়ার অ্যান্ড ক্লাস সি পাওয়ার অ্যাম্পলিফায়ার বেসিক্যালি অ্যানালগ সিগন্যাল উপরে বেস করে কাজ করে, এবং ক্লাস ডি পাওয়ার অ্যাম্পলিফায়ার, ক্লাস ই পাওয়ার অ্যাম্পলিফায়ার এবং ক্লাস এফ পাওয়ার অ্যাম্পলিফায়ার এগুলি পালস উইথ মডুলেটেড অর ডিজিটাল সিগন্যাল অ্যাম্পলিফিকেশনের জন্য ব্যবহার হয়। হ্যাঁ, তবে আমাদের কোর্সে আমরা এখানে শুধু অ্যানালগ সিগন্যাল রিলেটেড যে অ্যাম্পলিফায়ার গুলি আছে, দ্যাট মিনস ক্লাস এ থেকে সি পর্যন্ত, এগুলিকেই কভার করব। ক্লাস এ পাওয়ার অ্যাম্পলিফায়ার। পাওয়ার অ্যাম্পলিফায়ার বলতে ফার্স্টে যে অ্যাম্পলিফায়ারটা আসে সেটাই হচ্ছে ক্লাস এ পাওয়ার অ্যাম্পলিফায়ার। কারণ ক্লাস এ পাওয়ার অ্যাম্পলিফায়ারে ইনপুট সিগন্যালের ফুল 360 ডিগ্রি অথবা ফুল সাইকেলটাকেই সে একসাথে অ্যাম্পলিফিকেশন করতে পারে। ক্লাস এ পাওয়ার অ্যাম্পলিফায়ারের ডিজাইন অনেক সিম্পল। এখানে একটা মাত্র অ্যাক্টিভ এলিমেন্ট, আই মিন ট্রানজিস্টর ইউজ করে ইনপুট সিগন্যালের ফুল সাইকেল, দ্যাট মিনস পজিটিভ এবং নেগেটিভ হাবকে একসাথে অ্যাম্পলিফাই করা যায়। যেহেতু এর ডিজাইন অনেক সিম্পল এবং ইনপুট সাইকেলের এন্টায়ার ওয়েভফর্মকে একটা মাত্র বিজিটি ইউজ করে অ্যাম্পলিফিকেশন করা যায়, সেই জন্য ক্লাস এ মোস্ট কমনলি ইউজ টাইপ অফ পাওয়ার অ্যাম্পলিফায়ার। বাট ক্লাস এ পাওয়ার অ্যাম্পলিফায়ারের একটা প্রবলেম হলো,
যেহেতু একটা বিজিটি দিয়ে আমরা একে অপারেট করছি, কোনো ইনপুট সিগন্যাল না থাকলেও বিজিটিটা অ্যাক্টিভ মোডে থাকে। এর ফলে আউটপুটে হিট জেনারেট হয় এবং লস হয়। জন্যই ক্লাস এ পাওয়ার অ্যাম্প্লিফায়ারের ম্যাক্সিমাম এফিসিয়েন্সি 25% এর বেশি হয় না। কিন্তু আমরা স্পেশাল কেসে যদি ট্রান্সফর্মার কনফিগারেশন ইউজ করি, তাহলে ম্যাক্সিমাম 50% পর্যন্ত এফিসিয়েন্সি পাওয়া যায়। ক্লাস এ পাওয়ার অ্যাম্প্লিফায়ারের আরেকটা সুবিধা হচ্ছে, এখানে যেহেতু ইনপুটে 360 ডিগ্রি সিগন্যালকে একসাথে অ্যাম্প্লিফাই করা যাচ্ছে, সেই জন্য এই সার্কিটে আউটপুটের ডিস্টরশন অনেক কম হয় এবং হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালেও এই সার্কিট অনেক বেটার পারফরমেন্স শো করে। যেহেতু ইনপুটের 360 ডিগ্রি সিগন্যালকে অ্যাম্প্লিফিকেশন করতে হবে, এই জন্য ক্লাস এর ডিজাইনে কিউ পয়েন্টটা লোড লাইনের সেন্টারে সেট করতে হবে। যদি আমরা কিউ পয়েন্টটা লোড লাইনের সেন্টারে সেট করতে পারি, তাহলে আমরা ইনপুট সিগন্যালের ম্যাক্সিমাম রেঞ্জটাকে অ্যাট এ টাইম অ্যাম্প্লিফিকেশন করতে পারবো উইথাউট ডিস্টরশন। ওকে, তাহলে বেসিক ধারণা নিশ্চয়ই বোঝা গিয়েছে যে ক্লাস এ পাওয়ার অ্যাম্প্লিফায়ার কি কাজ করছে। ঠিক আছে, তো ক্লাস এ বলতে আমরা যেটা বুঝবো যে এটা ইনপুট সিগন্যালের ফুল 360 ডিগ্রি সিগন্যালকে এট এ টাইম অ্যাম্প্লিফিকেশন করতে পারবে। তা আমরা যদি একটু গ্রাফিক্যালি এখানে দেখি, এটা যদি আমাদের ইনপুট হয়, তা আমরা জানি ইনপুটে ফুল একটা সাইকেল কমপ্লিট করলে এটা 360 ডিগ্রি সিগন্যাল হবে, যে সাইন ওয়েভ। তাই এরকম পুরো একটা সিগন্যালকে যদি এট এ টাইম অ্যাম্প্লিফিকেশন করতে চাই, তাহলে আমাদের অ্যাম্প্লিফায়ারের কিউ পয়েন্টটা বলা হচ্ছিল একদম লোড লাইন যদি এটা হয় তার সেন্টারে সেট করতে হবে। ঠিক আছে, কারণ যদি আমরা সেন্টারে সেট করি, সেই কথাগুলি তোকে বলা আছে যে সেই ক্ষেত্রে আমাদের এর যেহেতু একটা কি সমকোণী ত্রিভুজ, এখানে এর উপরে এবং নিচে পোর্শন তাহলে সেম হবে, যেহেতু এটা এই লোড লাইনের সেন্টার পয়েন্ট। তাহলে আমরা যদি এরকম একটা ইনপুট সিগন্যালকে এই পজিশনে অ্যাপ্লাই করি, তাহলে আমরা এর উপরে এবং নিচে সমান রেঞ্জ পাওয়া যাবে এই সিগন্যালটাকে অ্যাম্প্লিফিকেশন করার জন্য। সেই ক্ষেত্রে তখন আমরা এই অ্যাম্প্লিফায়ারটা ইউজ করে ম্যাক্সিমাম ওই সেই 25% এফিসিয়েন্সি দিয়ে অ্যাম্প্লিফিকেশন করতে পারবো। তাহলে আমরা কি বেসিক এই ধারণাগুলি বুঝতে পেরেছো? দা কোশ্চেন থাকলে বলতে পারো, আমরা অ্যান্সার দিয়ে তারপর পরের টপিকে চলে যাব। স্যার লাস্টের জায়গাটা বুঝি নাই। কোন জায়গাতে লাস্টের? স্যার এভাবে সিগন্যালটা যেটা পজিটিভ এবং নেগেটিভ দিকে ছিল, এটা মানে শুধু পজিটিভ দিকে কিভাবে নিলাম বা এগুলা কিভাবে করলাম? এখানে পজিটিভ দিকে না, আমরা বলছি যে আমরা যদি একটা অ্যাম্প্লিফায়ারের লোড লাইন এটা হয় আর কিউ পয়েন্ট যদি এখানে সেট করতে পারি, ঠিক আছে, তাহলে আমাদের এই সিগন্যালটা যখন এখানে অ্যাপ্লাই করব, এই সিগন্যালটা আসলে এই কিউ পয়েন্টে অ্যাড হবে, অ্যাপ্লাই হবে এরকম ভাবে। ঠিক আছে, তাহলে আমরা খেয়াল করে দেখো, কিউ পয়েন্টে যদি এই সিগন্যালটা অ্যাপ্লাই করে, তার পজিটিভ এবং নেগেটিভ দুইটা পোর্শনই একই লোড লাইন দ্বারা অ্যাম্প্লিফিকেশন করা সম্ভব হচ্ছে না। বুঝা যাচ্ছে? সেটার কথাই এখানে বলা হচ্ছে। আমি একটু দেখাই, আমার মনে হয় বুঝতে পারবা। এটা যদি লোড লাইন বলো, তাই এখানে এই সিগন্যালটা অ্যাড করা হবে অ্যাপ্লাই। তাহলে এই সিগন্যাল যদি এখানে আমরা এরকম ভাবে অ্যাপ্লাই করি, তাহলে দেখো এর পজিটিভ নেগেটিভ দুইটা পোর্শনই লোড লাইন পাচ্ছে। বুঝা যাচ্ছে কি? দেন এই দুইটাকে সে এই একটা অ্যাম্প্লিফায়ার ইউজ করেই সে অ্যাম্প্লিফিকেশন করতে পারছে। যেহেতু বলা হচ্ছে যে এটা লোড লাইনের সেন্টার পয়েন্ট, তাহলে তার এই উপরে আর নিচের যে রেঞ্জ, এইটুক লেন্থ কি সেম না? তা আমাদের এখানে এটা নিশ্চয়ই সাইন ওয়েভ, তাহলে তার পজিটিভ নেগেটিভ পালসও সেম হবে। সেক্ষেত্রে তুমি ম্যাক্সিমাম যদি এই পর্যন্ত একটা ইনপুট সিগন্যাল দাও, উপরে যত অ্যাম্প্লিটিউড হবে নিচের অ্যাম্প্লিটিউডটা কি হবে, তাহলে সেম হবে। ফুল রেঞ্জ সিগন্যাল নিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারবে, মানে অ্যাম্প্লিফিকেশন করতে পারবে, সেটাই বলা হচ্ছে এখানে। এইটুকু কি বুঝতে পেরেছি? ইয়েস স্যার। Yes, স্যার sir. সিগন্যালটা যদি সামহাও এটার থেকেও বড় হয়, মানে আমার যেই লোড লাইনের রেঞ্জটা আছে তার থেকেও বড় হয়, তাহলে স্যার কি হবে? তাহলে ডিস্টরশন হবে, মানে কেটে যাবে, ওই জায়গায় যত কেটে যাবে ওখানে অ্যাম্প্লিফিকেশন হবে না। আর যদি তুমি ওর থেকে কম নাও, তাহলে তার এফিসিয়েন্সি হিসেবে কম হবে, কারণ তুমি পুরো রেঞ্জ নিয়ে ইউজ করছো না। আচ্ছা আচ্ছা, জি স্যার। বুঝতে পেরেছি কি? জি জি স্যার। ওকে, তাহলে পরে দেখি। Advantages of Class A amplifier. ক্লাস বি এন্ড ক্লাস এ বি অ্যাম্প্লিফায়ারে ফুল সাইকেল অপারেশনের জন্য দুইটা অ্যাম্প্লিফায়ারকে কানেক্ট করতে হয় এমন ভাবে যাতে ফুল 360 ডিগ্রি সিগন্যালকে অ্যাম্প্লিফিকেশন করতে পারে।
বাট ক্লাস এ অ্যাম্পলিফায়ার ডিজাইন অনেক সিম্পল, এখানে একটা বিজিটি ইউজ করেই ফুল 360 ডিগ্রি সিগন্যালকে একসাথে অ্যাম্পলিফাই করা যায়। ক্লাস এ অ্যাম্পলিফায়ারের ডিজাইনে ট্রানজিস্টর, পেড বা ভ্যাকুয়াম টিউব যেটাই ব্যবহার করা হোক না কেন, এখানে কিউ পয়েন্টটা লোড লাইনের সেন্টারে সেট করা হয়, সেই জন্য এই ডিভাইসটা সবসময় কন্ডাক্টিং কন্ডিশনে থাকে। বুঝতে পেরেছে কি বলেছে? যে স্যার এটা আরেকবার একটু বলছি যে বেসিক্যালি তুমি যে ক্লাস এ বানাচ্ছ, এখানে একটা বিজিটি দিয়ে পুরো ফুল সাইকেল থেকে তুমি অ্যাম্পলিফিকেশন করতে পারছো। তা আমরা ক্লাস এ বি বা বি দেখিনি, বাট এখানে ওটার সাথে কম্পেয়ার করে অ্যাডভান্টেজ যেহেতু বলা হচ্ছে যে ক্লাস এ বি আর বি তে আসলে দুইটা বিজিটি লাগবে ফুল সাইকেল অপারেশনের জন্য, বাট ক্লাস এ তে একটা দিয়েই করা যাচ্ছে সেটা বলা হয়েছে। আর দ্বিতীয়বার বলা হচ্ছে যে এখানে তুমি অ্যাম্পলিফায়ার বলতে গেলে আমার তো অ্যাক্টিভ ডিভাইস লাগবে। তা আমরা এখন আসলে অ্যাক্টিভ ডিভাইস বলতেই বুঝি যেমন ট্রানজিস্টর বা ওপেম, বাট তুমি চাইলে ফেড, এমনকি আগেকার সময় যখন ট্রানজিস্টর ছিল না তখন ভ্যাকুয়াম টিউব ছিল, ওইটা দিয়েও যদি তুমি অ্যাম্পলিফাই করতে চাও, সেটা করলেও আমাদের আসলে অ্যাক্টিভ রিজন বা লিনিয়ার যে রিজন আছে সেই রিজনটাতে আমাকে অপারেট করতে হবে, যেহেতু আমি সিগন্যালকে অ্যাম্পলিফিকেশন করতে যাচ্ছি। বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। ওকে, তাহলে সামনে দেখছি। Class A power amplifiers show better high frequency performance and feedback loop stability, কারণ এখানে বিজিটি অলওয়েজ অন কন্ডিশনে থাকবে এবং এই জন্য এখানে কোনো চার্জ স্টোরেজ ইস্যু আসবে না। আমরা অলরেডি যেহেতু জেনেছি যে ক্লাস এ পাওয়ার অ্যাম্পলিফায়ার কখনো অফ কন্ডিশনে যায় না, সেই জন্য এখানে আউটপুট কখনো জিরো হবে না। দ্যাটস ওয়াই এখানে আমরা ক্লাস বি এর মতো ক্রস ওভার ডিস্টরশন পাবো না, যেখানে আউটপুটটা পজিটিভ এবং নেগেটিভ এর মধ্যে সুইচ করছে। এটা কি বুঝতে পেরেছি সবাই? ক্লাস এর আমরা যে একটু আগে লোড লাইন দেখলাম, সেখানে বলছিলাম যে ওখানে সবসময় সেন্টারে সেট করছি। তাহলে দেখো ইনপুট পজিটিভ, নেগেটিভ বা জিরো যেই কন্ডিশনেই থাকুক কেন কেন সবসময় লোড লাইনের সেন্টারে আছে না? তা বিজিটিটা সবসময় অন থাকবে, দ্যাট মিনস অ্যাক্টিভ মোডে থাকবে। এর জন্য যে কখনো ক্যাপাসিটর চার্জ হয়ে আবার ডিসচার্জ হবে বা সার্কিট এরকম কোনো কন্ডিশন হবে না। প্লাস হচ্ছে একটা বিজিটি দিয়ে যেহেতু তুমি ফুল 360 ডিগ্রি সিগন্যালকে অ্যাম্পলিফিকেশন করছো, তো এখানে একটা বিজিটি অন বা অফ এরকম ইস্যু হচ্ছে না, সবসময় বিজিটিটা অন আছে। সো এখানে ওই বিজিটি অন অফ হওয়ার রিলেটেড যে তোমার ডিস্টরশন যদি হয় সেগুলো এখানে হবে না। বুঝতে পেরেছি? ওকে, সামনে দেখছি তাহলে। Disadvantages of Class A power amplifier. ক্লাস এ পাওয়ার অ্যাম্পলিফায়ারের সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এর এফিসিয়েন্সি অনেক পোর, ম্যাক্সিমাম 25%, and a special case for using transformer coupled circuit, it can be maximum 50%. ক্লাস এ পাওয়ার অ্যাম্পলিফায়ারের এই এফিসিয়েন্সি অনেক কম হওয়ার মেন কারণই হচ্ছে যে যখন আমরা কোনো ইনপুট দিচ্ছি না তখনও বিজিটিটা অ্যাক্টিভ মোডে অপারেট করছে, এর ফলে অনেক হিট হিসেবে লস হচ্ছে, এর সাথে সার্কিটের লাইফ টাইমও অনেক কমে যাচ্ছে। ওকে, তাহলে এখানে ক্লাস এর দুইটা ডিসঅ্যাডভান্টেজের কথা বলা হয়েছে। একটা হচ্ছে একটা অ্যাম্পলিফায়ার বাট তার এফিসিয়েন্সি পোর, কারণ হচ্ছে ডেফিনেটলি 25% এত ভালো নাম্বার না, ঠিক আছে? এটা যদি অনেক 100 এর কাছাকাছি কিছু হতো তাহলে আমরা বলতাম ভালো অ্যাম্পলিফায়ার, ঠিক আছে? তো এটা এফিসিয়েন্সির দিক দিয়ে চিন্তা করলে এটা একটা এর জন্য ডিসঅ্যাডভান্টেজেস। কারণ হচ্ছে কি এখানে তুমি ইনপুট দাও না দাও সবসময় এটা লোড লাইনের সেন্টারে সেট হয়ে আছে, সো একটা ভালো অ্যামাউন্ট অফ ডিসি কারেন্ট থাকছে, যার জন্য সার্কিটে লস হচ্ছে আর এফিসিয়েন্সি ফল করছে। আর যেহেতু বিজিটি সবসময় অন আছে, তো আমরা জানি যে কোনো একটা ইলেকট্রনিক ডিভাইস যদি তুমি সবসময় অন করে রেখে দাও, তাহলে ওইটা কি কখনো ভালো হবে? ভালো ভালো থাকবে না? লাইফ টাইম ঠিক থাকবে না কমে যাবে? কি মনে হয় তোমাদের? কমে যাবে স্যার। কমে যাবে। যেমন আমরা জানি আমাদের এসি সিগন্যাল যে লাইট গুলি থাকে এগুলো কিন্তু যতক্ষণ অন থাকে ততক্ষণ সময় অফ থাকে, কারণ 50 ইয়ার সিগন্যাল দিয়ে যদি তুমি চালাও তার মানে কি সেকেন্ডে 50 বার সে অন হচ্ছে অফ হচ্ছে, এরকম ইস্যু থাকছে না? বাট এখানে কিন্তু এরকম তুমি কিছু পাচ্ছ না, সবসময় সে অন আছে। আচ্ছা, তাহলে এটা একটা প্রবলেম। আর যেহেতু সবসময় অন আছে তাহলে ওখানে কি হবে, হিট জেনারেট হবে, হিট হিসেবে লস হবে এবং সার্কিটটার যে লাইফ সাইকেল লাইফ পিরিয়ড দেওয়া আছে সেটাও কমে আসবে। এটা ক্লাস এর একটা ডিসঅ্যাডভান্টেজ।
আর অ্যাডভান্টেজ হচ্ছে যে ক্লাস এ অ্যাম্পলিফায়ার একটা বিজিটি দিয়ে তুমি করতে পারছিলা, আর যে কোনো ফ্রিকোয়েন্সির জন্য ওই একটা অ্যাম্পলিফায়ার দিয়ে তুমি ব্যবহার করতে পারছো। ওকে, তাহলে আমরা সামনে দেখি ক্লাস বি পাওয়ার অ্যাম্পলিফায়ার। ক্লাস বি পাওয়ার অ্যাম্পলিফায়ার ইনপুট সিগন্যালের 180 ডিগ্রি পোর্শনকেই এট এ টাইম অ্যাম্পলিফিকেশন করতে পারে। এর অর্থ ইনপুট সিগন্যালের হয় পজিটিভ অথবা নেগেটিভ যে কোনো একটা সাইকেলকেই সে অ্যাম্পলিফিকেশন করতে হয়। যদি আমরা আউটপুটে 360 ডিগ্রি অপারেশন চাই তাহলে আমাদের দুইটি ক্লাস বি পাওয়ার অ্যাম্পলিফায়ার ব্যবহার করতে হবে এবং দুইটাকে এমন ভাবে কানেক্ট করতে হবে যাতে আমাদের আউটপুটে ফুল সাইকেল হিসেবে আমরা আউটপুট পাই। তো এই জিনিসটা করার জন্য আমাদের বিজিটি কে অবশ্যই কাট অফ রিজনে তার কিউ পয়েন্ট সেট করতে হবে। বুঝতে পেরে ক্লাস বি পাওয়ার অ্যাম্পলিফায়ারে ফুল সাইকেল অপারেশনের জন্য আমাদের দুইটি অ্যাক্টিভ ডিভাইস দ্যাট মিনস বিজিটি ব্যবহার করতে হবে এবং প্রত্যেকটি 1/2 সাইকেলের জন্য অপারেট করবে। এর ফলে আমাদের ক্লাস বি পাওয়ার অ্যাম্পলিফায়ারের এফিসিয়েন্সি অনেক বেড়ে যাবে এবং সেটা ম্যাক্সিমাম 78.5% পর্যন্ত হতে পারে। ওকে, তাহলে বুঝতে পারলাম এটা যে যে ক্লাস বি হতে গেলে এখানে বলেছে যে ক্লাস বি অ্যাম্পলিফায়ার পুরোটা সিগন্যালকে অ্যাম্পলিফাই করতে পারে না, হাফ সাইকেলকে করতে পারে, মানে 180 ডিগ্রি সিগন্যালকে। আচ্ছা, 180 ডিগ্রি সিগন্যাল যদি আমরা অ্যাম্পলিফাই করি আর বাকি 180 ডিগ্রি সিগন্যালকে অ্যাম্পলিফাই না করি তাহলে ওই সিগন্যালটা কি আর ইউজেবল হবে? কি মনে হয় তোমাদের? নো স্যার। আমাদের মানে একটা জিনিস হতে গেলে কমপ্লিট ফুল সাইকেলটাকেই অ্যাম্পলিফিকেশন করতে হবে। তো এই জন্য কমপ্লিট ফুল 360 ডিগ্রি সিগন্যাল অ্যাম্পলিফিকেশন করতে গেলে আমাদের আসলে দুইটা ক্লাস বি অ্যাম্পলিফায়ার লাগবে এবং দুইটাকে এমন ভাবে অ্যাড করতে হবে যাতে আমরা ফুল অপারেশন পাই। ঠিক আছে? আচ্ছা, যেহেতু আমরা হাফ সাইকেল নিয়ে তুমি একটা শুধু অ্যাম্পলিফাই করছো, এর একটা বেনিফিট হচ্ছে যে এই জন্য এই সার্কিটের এফিসিয়েন্সি অনেক বেড়ে গেছে। দ্যাট মিনস তুমি দুইটা বিজিটি ইউজ করছো বাট সিঙ্গেল বিজিটিরই এর এফিসিয়েন্সি প্রায় 78%, কারণ শুধু সে হাফ সাইকেলকে অ্যাম্পলিফিকেশন করছে। ওকে, তাহলে আমরা যদি গ্রাফিক্যালি এখন বোঝার চেষ্টা করি যে ক্লাস বি অপারেশন যদি বানাতে চাই, এটা আমাদের আগের মতো ইনপুট, ঠিক আছে? তা আমরা যদি এখানে এটাকে অ্যাম্পলিফায়ার বানাতে চাই ক্লাস বি, তা আমাদের অবশ্যই শুধু কি বলছে একটা সাইকেলকে অ্যাম্পলিফিকেশন করতে যাচ্ছে। স্যার হ্যাঁ বলো স্যার ক্লাস এ পাওয়ার অ্যাম্পলিফায়ার স্যার গ্রাফটা স্যার যেটা ছিল স্যার ওটাকে আরেকবার একটু এক্সপ্লেনেশন করলে ভালো হতো। ক্লাস এর এবার আমরা কিন্তু এটা আরো ডিটেইলস আবার পড়বো, জাস্ট প্রাইমারি ধারণা দিয়ে যাচ্ছি এখন। ঠিক আছে, কিভাবে মাঝে সেট হচ্ছে বা কি আমরা আরো ডিটেইলস দেখবো, জাস্ট আজকে শুধু পুরো জিনিসটাতে প্রাইমারি ধারণা দিচ্ছি। ঠিক আছে, আমরা বি তে বলি, আমার মনে হয় পরে তোমরা আবার যখন ক্লাস এ নেক্সট ক্লাসে কালকেই দেখবো তখন আরো ডিটেইলস বলতে পারবো। ঠিক আছে, বুঝতে পেরেছি না? বলে আসতে হবে আবার। স্যার ঠিক আছে। ওকে, তো ক্লাস এ বলেছিলাম, আমি এখান থেকে ধারণা দিই। ক্লাস এ বলেছিলাম যে পুরোটা সাইকেলকে অ্যাম্পলিফাই করতে হবে। এই জন্য আমাদের লোড লাইনের কোন পয়েন্টে কিউ পয়েন্ট সেট করতে বলেছিলাম? মিডল পয়েন্ট। সেন্টারে, একদম সেন্টার। কেন সেন্টার? লজিকটা কি ছিল? যাতে কাট না হয়ে যায় স্যাচুরেশন বা কাট না হয়ে যায় ডিস্টরশন। ডিস্টরশন। পুরো পোর্শনের সমান। নো, যাতে লোড লাইনের উপরে এবং নিচের পোর্শনটা সেম লেন্থে সমান। থাকে। ঠিক আছে, যাতে আমি ইনপুট সিগন্যাল দিলে এখানে অ্যাপ্লাই করলে সে যেন উপর এবং নিচে দুইটাই সেম রেঞ্জ পায় অ্যাম্পলিফিকেশন হওয়ার জন্য। বুঝতে পেরেছি? এমন জানি না হয় যে উপরেরটা ইউজ করতে গেলাম ম্যাক্সিমাম নিলাম আর নিচেরটা বাড়তি হয়ে গেল, অথবা উপরেরটা ম্যাক্সিমাম নিলাম নিচের কিছু অংশ এক্সট্রা থেকে গেল, সেটা জানি না হয়। বুঝতে পেরেছি? আচ্ছা, আর ক্লাস বি যেহেতু চাচ্ছি, আমরা চাচ্ছি একটা সাইকেলকে অ্যাম্পলিফাই করতে, তাহলে আমরা চাচ্ছি যে পুরোটা লোড লাইন নিয়ে শুধু একটা সাইকেলকে অ্যাম্পলিফাই করব। তাহলে আমাদের কিউ পয়েন্ট কোথায় সেট করা উচিত? স্যার যে কোনো এক পাশে। যে কোনো এক পাশে, হ্যাঁ। দ্যাট মিনস আমরা একটা সাইডে অ্যাপ্লাই করতে হবে। তা আমরা নরমালি স্যাচুরেশনে করে সবসময় অন রাখার দরকার নেই, কারণ আমরা জানি যে এই পয়েন্ট থেকে একদমই কার্ভ যাওয়া ডিফিকাল্ট। আমরা কি করে আমরা কাট অফ রিজনে সেট করছি। ঠিক আছে, তার মানে আমরা এখানে একটা বিজিটি কিন্তু বলছি, আরেকটা বিজিটি থাকবে, সেটা হবে তার কমপ্লিমেন্টারি টাইপ। ধর এটা যদি এনপিএন টাইপের হয় তার আরেকটা হবে কি তাহলে পিএনপি টাইপের, এবং সেটা হবে ইনভার্ট লজিক হিসেবে। আমরা এখানে এই বিজিটির দিয়ে যদি আমরা পজিটিভ সাইকেলকে মানে অ্যাম্পলিফাই করতে চাই তাহলে আমরা একে এই কাট অফ রিজনে এর বায়াসিং করতে হবে। দ্যাট মিনস আমরা ইনপুট সার্কিট বিজিটির ইনপুটে কোনো কারেন্ট ফ্লো করাবো না দিচ্ছি, যাতে সে এক্সট্রা কোনো পয়েন্টে বায়াসিং হয়, সে এইখান থেকে কারেন্ট ফ্লো করে। আচ্ছা, তাহলে যদি এটা হয়
তাহলে আমাদের আসলে কি হচ্ছে, আমাদের এই সার্কিটে তুমি দেখতে পারবা যে পুরোটা রিজন ধরে that means এখান থেকে তুমি যদি ফুল সাইকেল পুরাটা ওয়েভ যে লোড লাইন আছে একে শুধুমাত্র একটা সাইকেলকে অ্যাম্পলিফিকেশন করার জন্য ব্যবহার হচ্ছে না এরকম, আর নেগেটিভ সাইকেলটা বাদ হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে কি? জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে আমরা জানি যে এইভাবে করে আমরা অ্যাপ্লাই করব, কিন্তু দুইটা যেহেতু বিজিটি ইউজ করবা, তা দুইটা কি একটা এটা শুধু পজিটিভের সময় অন থাকবে, তার একটা বিজিটি কি হবে নেগেটিভের নেগেটিভ সময় অন সমান থাকবে। থাকবে। তাহলে এই যে দুইটার সময় মাঝে এমন সময় আসতে পারে যে এখানে দুইটা বিজিটি অফ থাকবে। কথা কি বোঝা যাচ্ছে? দুইটা এট এ টাইম অন হবে না, কারণ বিজিটি অন হতে গেলে ইনপুটে আমরা জানি কি যে কমন ইমিটর কনফিগারেশন একটা বেস ইমিটরে একটা জাংশন একটা ড্রপ থাকে না 0.7 ভোল্ট, এটা কি আমরা জানি? জি স্যার। হ্যাঁ, তাহলে স্যার 0.7 ভোল্ট যদি এরকম একটা ড্রপ থাকে, তাহলে আসলে আমি এখানে কোনো ডিসি দিচ্ছি না, কাট অফ সেট করছি। তাহলে এই ইনপুট থেকে 0.7 ভোল্ট ভোল্টেজ কিছুটা কেটে যাওয়ার কথা না? ধরো এই যে যদি ইনপুট দেই, এইটা যদি বিজিটি এপ্লাই করি, তো এখান থেকে কিছুটা ভোল্টেজ এভাবে কেটে যাবে পজিটিভ দিকে। ঠিক আছে? যদি এরকম কিছুটা ভোল্টেজ কেটে যায়, তা খেয়াল করে দেখো পজিটিভও কেটে যাচ্ছে, আবার নেগেটিভ বিজিটি যখন দিচ্ছ ওই এখানেও কিছুটা পোরশন কেটে যাচ্ছে এরকম। ঠিক আছে? তো আল্টিমেটলি যখন তুমি দুইটাকে কানেক্ট করবে, দেখা যাবে এখানে কিছুটা রিজন থাকবে যেখানে দুইটা বিজিটি অফ। এটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, তাহলে এই রিজনটাকে বলা হয় ক্রস ওভার ডিসটরশন। তা আমরা দেখো এটা কি পিওর সাইন ওয়েভ হচ্ছে না, মাঝে কিছুটা ফ্ল্যাট রিজিয়ন দেখা যাচ্ছে। তাহলে এই যে ফ্ল্যাট রিজিয়ন দেখা যাচ্ছে, এটা তো এরকম ইনপুটের মতো পিওর সাইন ওয়েভ হচ্ছে না, তো এটা একটা ডিসটরশন। এটা ক্লাস বি এর জন্য একটা বড় প্রবলেম। বুঝতে পেরেছি? স্যার হ্যাঁ বলো। কিউ পয়েন্টটা কেন এখানে কাট অফ রিজিয়নে দিতে হবে, এটা স্যার আরেকবার বললে একটু ভালো হয়। বলছিলাম যে আমরা চাচ্ছি পুরোটা সাইকেল, দ্যাট মিন্স হচ্ছে পুরোটা 180 ডিগ্রি সাইকেল শুধু পজিটিভ সাইকেলটাই অ্যাম্পলিফাই করতে। তাহলে আমরা যদি কিউ পয়েন্ট এখানে সেট করি, তাহলে পজিটিভটা এখান থেকে অ্যাপ্লাই করা যাবে, এবং এই পজিটিভটা পুরোটা লোড লাইনকেই অপারেট মানে ইউজ করতে পারবে শুধু একটা পোর্শনকে অ্যাম্পলিফাই করার জন্য। এই জন্য আমাকে হয় এখানে অথবা উপরে সেট করতে হবে। নর্মালি আমরা এই জায়গায় দিয়ে কারেন্ট ফ্লো করে সবসময় অন করার থেকে বেটার কি আমরা কাট অফে সেট করি। ঠিক ভোল্টেজে। আছে? হ্যাঁ, বুঝতে পেরেছি? জি স্যার, বুঝেছি। তাহলে মোটামুটি এটা হচ্ছে বেসিক ধারণা, এরপর আমরা আরো ডিটেলস দেখবই। ক্লাস বি এর এটা বুঝতে পেরেছি সবাই? তাহলে আমি পরের টপিকে যাচ্ছি। ক্লাস বি পাওয়ার অ্যাম্পলিফায়ারের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এখানে ইনপুটের ফুল সাইকেলের জন্য দুইটি কমপ্লিমেন্টারি ট্রানজিস্টর ইউজ করা হবে, যা প্রত্যেক হাফ সাইকেলে কোনো না কোনো একটা ট্রানজিস্টর অবশ্যই অফ থাকবে এবং আরেকটা দ্বারা অপারেট হবে। এর ফলে যেটা হবে যে ক্লাস এ তে যে হিটিং ইস্যু ছিল, সেই হিটিং ইস্যুটা এই ক্লাস বি তে সলভ করা যাচ্ছে এবং ওভারঅল এফিসিয়েন্সিও অনেক বেড়ে যাচ্ছে। বাট এই কমপ্লিমেন্টারি ট্রানজিস্টর ইউজ করার জন্য ক্লাস বি পাওয়ার অ্যাম্পলিফায়ার একটা ডিস্টরশন হবে, কারণ একটা ট্রানজিস্টর অন থেকে অফ বা আরেকটা ট্রানজিস্টর অফ থেকে অন যাওয়ার সময় এমন একটা সময় আসবে যখন দুইটা ট্রানজিস্টরই অফ কন্ডিশনে থাকবে। এই সময় আউটপুটে কোনো সিগন্যাল থাকবে না, যার ফলে একটা ডিস্টরশন হবে, তাকে ক্রস ওভার ডিস্টরশন বলা হয়। এই ক্রস ওভার ডিস্টরশনের সলিউশন হিসেবেই ক্লাস এ বি পাওয়ার অ্যাম্পলিফায়ারকে ডিজাইন করা হয়েছে। তোমরা কি বুঝতে পেরেছো কি বলা হলো? জি স্যার। হ্যাঁ, তার মানে এখানে যেহেতু দুইটা বিজিতি আছে, তার একটা অন বা অফ এর ইস্যু থাকবে, এমন সময় থাকবে দুইটাই অফ থাকবে যখন কোনো ইনপুট থাকবে না। তার মানে এখানে ওই যে আগের মতো যে লস হচ্ছিল বা এক্সট্রা হিট হিসেবে লস হচ্ছিল সেগুলি হবে না, এই জন্য এফিসিয়েন্সি বেড়ে যাচ্ছে। বাট ওই যে একটু আগে যেটা বললাম যে ক্রস ওভার ডিস্টরশন বলে একটা প্রবলেম হয়, সেই এফেক্টটা ক্লাস বি তে থাকবে। ঠিক আছে? তা ক্লাস বি এর এই প্রবলেমটা সলভ করার জন্য যে সার্কিটটি ডিজাইন করা হয়েছে তার নামই হচ্ছে ক্লাস এ বি। তার মানে এ বি হচ্ছে বেসিক্যালি ক্লাস বি পাওয়ার অ্যাম্পলিফায়ারের মডিফাইড ভার্সন। স্যার ক্লাস বি তে কি দুইটা বিজেটি ইউজ করা হয়? অবশ্যই দুইটা বিজিটি ইউজ করা। ঠিক আছে? তাহলে আমরা যেহেতু ক্লাস বি এর এই ক্রস ওভার ডিস্টরশনের প্রবলেমটা কি সেটা সলভ করার জন্য যে সার্কিট এ বি সার্কিট, সেটা কিভাবে করে সেটা দেখি এখন। ক্লাস এ বি পাওয়ার অ্যাম্পলিফায়ার। ক্লাস এ বি পাওয়ার অ্যাম্পলিফায়ারের ডিজাইন বেসিক্যালি করা হয়েছে ক্লাস এ এবং বি এর সার্কিটের কম্বিনেশন উপরে বেস করে, বাট এটা আসলে একটা ক্লাস বি পাওয়ার অ্যাম্পলিফায়ারই। এই সার্কিটটা ডিজাইন করা হয়েছে এই জন্য যাতে ক্লাস বি পাওয়ার অ্যাম্পলিফায়ারের যে ক্রস ওভার ডিস্টরশন প্রবলেম হচ্ছিল সেটার সলিউশন হিসেবে।
ক্লাস এবি পাওয়ার অ্যাম্প্লিফায়ার হিসেবে সার্কিট ডিজাইন করার জন্য আমাদের কিউ পয়েন্টকে লোড লাইনের কাট অফ রিজন থেকে কিছুটা উপরে সেট করতে হবে যাতে ক্রসওভার ডিসটরশন প্রবলেমটা সলভ করা যায়। এর জন্য এই সার্কিটের অপারেটিং রিজনটা 180 ডিগ্রি থেকে 360 ডিগ্রি রেঞ্জের মধ্যে চলে আসবে। তার মানে যে ইনপুট সিগন্যালের হাফ সাইকেলের থেকে বেশি পোর্শনকে নিয়ে সে এট এ টাইম অ্যাম্প্লিফিকেশন করতে পারবে। ওকে, তাহলে গ্রাফিক্যালি দেখি তাহলে আরো ক্লিয়ার হবে। ওকে, তাহলে আমরা বলছিলাম যে ক্লাস বি তে এখানে সেট করছিলাম, যার জন্য এর অপারেটিং মানে যে ক্যাপাসিটি ছিল সেটা হচ্ছে 180 ডিগ্রি। আমরা এখন যেটা করব যে লোড লাইনের এই জায়গায় মানে কাট অফে সেট না করে কিছু তো উপরে সেট করব, কারণ আমরা বলছিলাম যে ক্লাস বি তে একটা প্রবলেম ছিল। হ্যাঁ বলো। স্যার এখানে কিউ পয়েন্ট যে ভ্যারিয়েশন আসছে স্যার সেট করাটা কি স্যার আরএল বা কোনো লোড রেজিস্ট্যান্সের ভ্যারি করে এরকম কিছু এখানে আমরা এক্সট্রা একটা বায়াসিং দিব, সেটা আমরা সার্কিট দেখবো যখন আরো ক্লিয়ার হবে। আপাতত জাস্ট পজিশনটা বলছি কেন উপরে বা নিচে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এখানে অবশ্যই আমরা একটা জিনিস ভ্যারি করব, সেটা হচ্ছে ইনপুটে এক্সট্রা একটা ভোল্টেজ দিব যাতে কিউ পয়েন্টটা কাট অফে না হয় এখানে আসে। তার মানে ইনপুটে লোড লাইনে আমরা এখানে একটা ক্যারেক্টারিস্টিক কার্ভ দিব, তুমি তোমাকে একটা দেখাই তাহলে তুমি বুঝতে পারবা। আমরা জানি কিউ পয়েন্ট কাকে বলে, যে পয়েন্ট থেকে ক্যারেক্টারিস্টিক কার্ভ ফ্লো করে এরকম কিছু। যদি ক্যারেক্টারিস্টিক কার্ভটা গ্রাউন্ডে ফ্লো করতো মানে জিরো দিয়ে তাহলে এরকম কিছু পেতাম। আমরা চাচ্ছি এরকম ভাবে ফ্লো করে, তাহলে আমাদের এটা ডিপেন্ড করে হচ্ছে ইনপুট কারেন্টের উপর, যার নাম হচ্ছে আইবি। তাহলে আমরা ইনপুটে একটা এক্সট্রা কারেন্ট ফ্লো করাবো যাতে ক্যারেক্টারিস্টিক কার্ভটা এখান থেকে যায়। বুঝতে পেরেছি? আচ্ছা, এই জিনিসটা কেন করব সেটাও বলেছি যে বেজ ইমিটর যে থাকে বিজিটি তার ওখানে একটা ড্রপ হয়, ওই ড্রপটার ভ্যালু কত বলতো? যদি সেটা তো ডায়োডের ড্রপের সমান হয় কত? 0.7। তার মানে এই যে ইনপুট থেকে 0.7 ভোল্ট ইউজ হয়ে যাবে কোথার জন্য? ওই ডায়োডটাকে অন করার জন্য। কথা কি বুঝতে পেরেছি? তা আমরা যদি এমন একটা অ্যারেঞ্জমেন্ট করি যে এই যে এইটুকের ডিফারেন্স এটা যদি 0.7 এর মতো হয়, তার মানে 0.7 ভোল্ট বাড়তি দিয়ে যদি আমরা বায়াসিং করি, তাহলে আমরা এখানে দেখো ইনপুট যখন অ্যাপ্লাই করব আমাদের এখানে কি হবে, একটা এক্সট্রা রিজন হবে। তার মানে আমরা এই জায়গা থেকে পজিটিভ সাইকেলটা পাচ্ছি, বাট নেগেটিভ সাইকেলের একটা বাড়তি অংশ পাচ্ছি না এখানে। এইটুক কথা কি বোঝা যাচ্ছে? এইটুক বাড়তি পাচ্ছি না, নেগেটিভ থেকে আসছে, বাট এইটার ভ্যালু তো কার সমান? ওই যে বেজ ইমিটর জাংশনের সমান। তার মানে আমরা একটু বাড়তি দিয়ে বায়াসিং করবো যাতে এইটুক ভোল্টেজটা শুধু ডায়োড ওই বিজিটি থেকে অন করার জন্য যে ভোল্টেজ ড্রপ হয়ে যায় সেটাতে ব্যবহার হয়ে যায়। বুঝতে পেরেছি? তাই এরকম ভাবে আমরা পজিটিভ সাইকেলের জন্য একটু বাড়তি করব, নেগেটিভ সাইকেলের জন্য একটা এক্সট্রা বাড়তি করব। অ্যাজ এ রেজাল্ট দুইটা যোগ হয়ে আমরা এরকম ক্রস ওভার ডিস্টরশন ফ্রি একটা আউটপুট পাবো আমরা। তাহলে এই নেগেটিভ সাইডের এই এক্সট্রা জায়গাটা কি 0.7 এর জন্য? এইটা হচ্ছে 0.7 এর জন্য, বাট আমরা এই জিনিসটা করব পজিটিভ সাইকেলের জন্য। আবার নেগেটিভ সাইকেল যখন হবে ওইটা তো আলাদা বিজিটি, তার জন্য আমরা সিমিলার কেস অ্যাপ্লাই করব। বুঝতে পেরেছি? তার মানে পজিটিভের সময় একটা বাড়তি এক্সট্রা ভোল্টেজ প্রোভাইড হবে, নেগেটিভের সময় একটা এক্সট্রা ভোল্টেজ প্রোভাইড হবে। ওই ভোল্টেজটা ইউজ হবে বিজিটির যখন অন হয় তখন যে বেজ ইমিটর জাংশনে ড্রপ হয় সেটার জন্য। ক্লিয়ার? এইভাবে আমরা ক্লাস বি এর যে ক্রস ওভার প্রবলেম সেটাকে সলভ করা যাবে। এটা হচ্ছে মেইন প্রিন্সিপাল। তো এই জন্য আমরা এই পয়েন্টে সেট করবো, বাট তোমরা চাইলে আমাদের বিভিন্ন কনফিগারেশন আমরা উপরে নিচে যে কোনো জায়গায় সেট করতে পারি। আমরা এক্সাক্ট পজিশন যেহেতু জানি না, কারণ আমাদের ডায়োড মানে বেজ ইমিটর জাংশনে কি 0.7 হবে না 0.65 হবে না 0.3 হবে সেটার উপরে ডিপেন্ড করে আমাদের এই ভ্যালুটা বাড়বে বা কমবে। বাট দেখো যদি এখানে না করে এই জায়গায় করো, এইটুক তো 180 ডিগ্রি, তাহলে এটা কি এখানেও কিছু ডিগ্রি চলে আসতেছে না? তাই এটা আসলে কি 180 ডিগ্রি হবে না 180 ডিগ্রি থেকে বেশি হবে? এখন বেশি হবে, বা 360 ডিগ্রি সমান হবে না তার থেকে কম? কম। 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 বুঝতে পেরেছি? এটাই হচ্ছে প্রিন্সিপাল। ওকে, তাহলে আমরা পরের টপিকটা দেখি। ক্লাস সি পাওয়ার অ্যাম্প্লিফায়ার। ক্লাস সি পাওয়ার অ্যাম্প্লিফায়ার বেসিক্যালি একটা স্পেশাল টাইপের অফ অ্যাম্প্লিফায়ার যেখানে ইনপুট সিগন্যালের লেস দেন 180 ডিগ্রি পোর্শন অর্থাৎ হাফ সাইকেলের থেকে কম অংশকে সে এট এ টাইম অ্যাম্প্লিফিকেশন করতে পারে। এর ফলে আউটপুটে সবসময় একটা ডিস্টরশন থেকে যাবে। এই প্রবলেমটাকে সলভ করার জন্য সার্কিটের একটা অ্যাডিশনাল ফিল্টার ইউজ করা হয়। এই ফিল্টারের কাজ হবে যে আউটপুট থেকে সকল প্রকার হারমোনিক্স বা নয়েজকে দূর করে মেইন যে ফ্রিকোয়েন্সি সিগন্যাল সেটাকে বের করে নিয়ে আসবে। তো এই সার্কিটের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এই সার্কিটের
এফিসিয়েন্সি অনেক বেশি, যেটা 90% থেকেও বেশি। যেহেতু এই সার্কিটে 360 ডিগ্রি আউটপুট পাওয়ার জন্য একটা ফিল্টার ব্যবহার করা হচ্ছে, সেজন্য এই সার্কিটে আসলে সব ফ্রিকোয়েন্সিতে এট এ টাইম কাজ করবে না। যে ফ্রিকোয়েন্সিতে ফিল্টার থেকে ডিজাইন করা হবে শুধু ওই ফ্রিকোয়েন্সিতেই সে অ্যাম্পলিফাইড আউটপুট দিবে। সেজন্য এটা বেসিক্যালি রেডিও এবং কমিউনিকেশন ডিভাইস গুলিতে এই টাইপের ফিল্টার ব্যবহার করা হয়। ওকে, তাহলে কি বুঝতে পেরেছি কি বলা হয়েছে? যে এই টাইপের ফিল্টারটা একটা বিজিটি দিয়ে আমরা অ্যাম্পলিফাই করব, কারণ হচ্ছে যে এখানে অ্যাম্পলিফিকেশন করার সময় এরকম 180 ডিগ্রিও আসবে না, 180 ডিগ্রি থেকে কম পোর্শন আসবে, দেখা যাচ্ছে। এখন একটা সিগন্যাল যদি 180 ডিগ্রি থেকে কম থাকে, তা তুমি পজিটিভ আর নেগেটিভের জন্য দুইটা বিজিটি ইউজ করেও তো আসলে তুমি 360 ডিগ্রি পাচ্ছ না। ক্লিয়ার ব্যাপারটা? স্যার এটা আরেকবার। স্যার কিভাবে কমে যদি একটু গ্রাফিক্যাল হ্যাঁ, কমটা আমি বলছি, আমরা বলছি যে প্রিন্সিপাল তো হচ্ছে আমরা 180 ডিগ্রি থেকেও কম ফ্রিকোয়েন্সি সিগন্যাল নিয়ে একে, সরি, 180 ডিগ্রি থেকে কম পোর্শনকে নিয়ে অ্যাম্পলিফাই করবো। দ্যাট মিনস হচ্ছে আমরা কেটে ফেলো, এর নিচের থেকে নেগেটিভে যা আছে সব বাদ দিয়ে দিব, শুধু এইটুক পোর্শনকে অ্যাম্পলিফাই করবো। তাও ধরো হয় পজিটিভ বা নেগেটিভের, তো এইটুক যদি বাদ হয়ে যায়, এখন আমি যদি নেগেটিভের জন্য এরকম আরেকটাও ব্যবহার করতাম, দুইটা মিলে কি কখনো 360 ডিগ্রি সিগন্যাল হবে? না। হবে না। তার মানে এই জন্য এখানে দুইটা বিজিটি আনা হয়নি, একটাই রাখা হয়েছে। আচ্ছা, তো কমে গিয়ে যদি এরকম একটা সিগন্যাল হয়, দেখো দেখা যাচ্ছে এরকম ভোল্টেজ বা এরকম কারেন্টের যদি সিগন্যাল পাই দুইটা, তা এগুলি কি ইউজেবল? আমি কি এটাকে ব্যবহার করতে পারবো? No, sir. কারণ আমি অ্যাম্পলিফাই করতে পারছি, বাট এখানে নেগেটিভ পোর্শন নাই, পজিটিভের অনেকটা। দ্যাট মিনস কথা বললে তার অনেকগুলি পোর্শনে যেসব স্পাইক গুলি পজিটিভের উপরে আছে, মানে সেগুলো বাদ হয়ে যাচ্ছে, এরকম হলে তো আর হবে না। আচ্ছা, তো এই জন্য যেটা বলা হচ্ছে যে এই সার্কিটে এক্সট্রা একটা ফিল্টার ইউজ করা হবে, একটা এলসি ফিল্টার। ওই ফিল্টারটাকে বলা হচ্ছে টিউনিং সার্কিট। ওই টিউনিং সার্কিটটা যে ফ্রিকোয়েন্সিতে তুমি ডিজাইন করবে, দ্যাট মিনস ওই ফিল্টারটার কাট অফ ফ্রিকোয়েন্সি যেটা হবে, ওটা একটা ব্যান্ড পাস ফিল্টারের মতো, ওই ফ্রিকোয়েন্সিতেই শুধু সে কাজ করবে, অন্য ফ্রিকোয়েন্সি গুলিতে সে আর কাজ করবে না। তো তুমি যে ফ্রিকোয়েন্সি তে তুমি ফিল্টারটা ডিজাইন করবা, তুমি আউটপুটে দেখা যাবে যে একটা পিওর সাইন ওয়েভ পাচ্ছ, যেটার ফ্রিকোয়েন্সি ওই যে ফিল্টার যেটা তুমি সেট করেছো তার সমান। কথা কি বোঝা যাচ্ছে? তো ওই ফিল্টারটা অবশ্যই তো আমি কার সমান সেট করব? নিশ্চয়ই সোর্স যে ফ্রিকোয়েন্সি দিব সেই ফ্রিকোয়েন্সির জন্য সেট করব। তাহলে তুমি দেখবা যে ওই ফিল্টারের আউটপুটে এই ইনপুট যেটা দিয়েছিল সেটারই একটা অ্যাম্পলিফাইড আউটপুট পাচ্ছ, যেখানে কোনো ডিস্টরশন নাই। এটা হচ্ছে ফিল্টার ইউজ করার ফলে। আর এই যে কেটে যাচ্ছে সেটা করতে গেলে তোমাকে কিউ পয়েন্ট সেট করতে হবে। তো আমি চাচ্ছিলাম যে যদি আমি এখান থেকে এইটুক পর্যন্ত সেট করতাম, তাহলে কত ডিগ্রি পেতাম বলো তো? অপারেটিং কত ডিগ্রি হতো এখান থেকে যদি সেট করতাম? 180। এখন আমি 180 ডিগ্রি। এখানে সেট না করে নিচে নিয়ে গেলাম, লোড লাইনের বাইরে। তো এখন যদি আমি এরকম 180 ডিগ্রি সিগন্যাল এখান থেকে এখানে অ্যাপ্লাই করি, আর তার কিছুটা পোর্শন এখানে বাদ দিয়ে দেই, তাহলে কতটুকু হয়ে গেল? 180 Less than তো 180 বেশি না কম? কম কম। হ্যাঁ, এই জন্যই বলা হয়েছে যে ক্লাস সি পাওয়ার অ্যাম্পলিফায়ারে কিউ পয়েন্টটা লোড লাইনের বাইরে গিয়ে কোনো একটা পজিশনে আমরা সেট করব। বুঝতে পেরেছো কি? স্যার এখানে পাওয়ার অ্যাম্পলিফায়ার গুলো ইউজ করা হচ্ছে, অর্থাৎ আমাদের মানে ইনপুট সিগন্যালের কিছু কিছু পোর্শন গুলোকে আমরা অ্যাম্পলিফাই করি যেন স্যার, এই সেই জন্য হ্যাঁ, স্যার, মানে হচ্ছে গিয়ে যে আমরা যে ইনপুট সিগন্যাল দিচ্ছি স্যার, এগুলোর মানে কখনো পজিটিভ অংশ বা নেগেটিভ অংশ বা কিছু কোনো পার্টকে অ্যাম্পলিফাই করা বা ফুল অ্যাম্পলিফাই করা স্যার, এর জন্য তো স্যার এটা ইউজ করা হয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা ফুল সিগন্যালকেই অ্যাম্পলিফাই করবো। দেখো এটা তো ফাইনালি সাইন ওয়েভে আসতে হবে, বাট আমি লোড লাইনের বিভিন্ন পজিশন হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে আমার সিগন্যালটার অ্যাম্পলিফিকেশনের পোর্শন বা প্যাটার্ন ডিফারেন্ট হচ্ছে, এবং তার সাথে এফিসিয়েন্সিও চেঞ্জ হচ্ছে এবং পারপাসও চেঞ্জ হচ্ছে। কথা কি বোঝা যাচ্ছে? তো আমরা তো এখানে ওইটাই দেখছি, সবারই কাজই হচ্ছে অ্যাম্পলিফিকেশন করা এবং সিগন্যালটাকে ডিস্টরশন ফ্রি অ্যাম্পলিফিকেশন। আমি যদি একটা অ্যাম্পলিফায়ার কিনে আনি আর সেখান থেকে কথা বললে দেখা যায় যে তুমি নয়েজ চলে আসে, ডিফারেন্ট টাইপের আওয়াজ হচ্ছে, তাহলে তুমি অ্যাম্পলিফায়ার ব্যবহার করবা? নিশ্চয়ই করবা না। তো এখানে ক্লাস এ বি সি যেগুলো বলা হচ্ছে ডেফিনেটলি সবগুলি ওয়ার্কেবল, বাট পারপাস ডিফারেন্ট এবং তাদের স্ট্রাকচারও ডিফারেন্ট, সেটাই এখানে বলা হচ্ছে। বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা এখানে একটা কম্পারিজন দেখবো এখানে। আচ্ছা, তবে তার আগে যেটা হচ্ছে আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা অন করে দিয়েছি, তোমরা একটু কাইন্ডলি ক্লাস অ্যাটেন্ডেন্সটা দাও।
ওটা সাবমিট করে এখানে আসো, আমি 1 মিনিট টাইম দিচ্ছি। স্যার এই লেকচারটা তো আমাদের দিয়ে দেওয়া হবে না স্যার, লাস্ট ক্লাসে আমি লাস্টে জয়েন করেছিলাম তো জন্য। এই লেকচারটা মানে স্যার এই যে স্লাইডটা আমি দিয়ে দিব, রেকর্ডেড কপিটা দেওয়া হবে না। ওকে স্যার। স্যার পিডিএফটা তো দেওয়া হবে। হ্যাঁ, পিডিএফ দেওয়া হবে। পিডিএফ মানে এই স্লাইডটা যেটা দেখাচ্ছে এটা পিডিএফ দিয়ে দিব, এবং এটা একটা নোট আছে আমি আলাদা করে করে রাখছি, যেটা স্লাইড আর একই জিনিস, ওইটাও আমি দিয়ে দিব। জি স্যার। স্লাইডে এখানে আমি যেটা করব যে বোর্ডে আঁকলে যেভাবে তোমাদের বুঝাতাম, দ্যাট মিন্স ধরো একটা লাইন ড্র করলাম, ফার্স্টে কোন লাইনটা ড্র করলাম, তারপরে স্টেপ বাই স্টেপ সেভাবে আমি কিছু সার্কিট এঁকে রেখেছি। বাট পিডিএফ এ শুধু নোট দিলে তো সেখানে ওইভাবে বোঝানো যাবে না, সেই জন্য আমি তোমাদের দুইটাই দিয়ে দিব। ওকে স্যার। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখি, এখানে বেসিক্যালি কিছু অ্যাপ্লিকেশন দেওয়া আছে পাওয়ার অ্যাম্পলিফায়ার, কোথায় কোথায় এগুলো অ্যাপ্লিকেশন আছে, যেমন কনজিউমার ইলেকট্রনিক্স এ কি কি জায়গা আছে, ইন্ডাস্ট্রিতে কোথায়, ওয়্যারলেস কমিউনিকেশনে কোথায়, এটা তোমরা নিজেরা একটু দেখে নিও জাস্ট পড়ার জন্য, তাহলে আইডিয়া পাবা। ওকে, তো নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এখানে কম্পারিজন। এই সবগুলি আমরা অলরেডি ওখানে বলেছি যে ক্লাস এ, ক্লাস এ বি, ক্লাস তোমার বি সি, এদের মধ্যে কি, যেমন একটু আগে দেখলাম যে অপারেটিং রিজন, ক্লাস এ একটা বিজিটি দিয়ে করলে কত ডিগ্রি অ্যাম্পলিফিকেশন হচ্ছিল, মানে করা যাচ্ছিল 360, ক্লাস বি তে 180, ক্লাস সি তে লেস দেন 180, এই কম্পারিজন দেওয়া আছে। যদি আমরা ওয়েভ ফর্ম দেখি তাও দেখা যাচ্ছিল ক্লাস এ 360 মানে পুরোটা সাইকেলকে করতে পারছিল, ক্লাস এ বি তে কি বলেছিলাম যে 180 থেকে বেশি, এরকম হবে, তুমি হয় পজিটিভ বা নেগেটিভ দুইটার জন্য দেখলে এরকম হবে। ক্লাস বি তে 180 ডিগ্রি, আর ক্লাস সি তে লেস দেন 180 ডিগ্রি। আবার এদের এফিসিয়েন্সি বলেছিলাম, এটাতে কম্পারিজন দেওয়া আছে। নাম্বার অফ ট্রানজিস্টর, যেমন ক্লাস এ আর সি তে বলেছে একটা ট্রানজিস্টর দিয়ে হবে, বা ক্লাস বি আর এ বি তে তোমাদের দুইটা ট্রানজিস্টর দরকার পড়বে, সেটাও এখানে দেওয়া আছে, ঠিক আছে। এবং ফাইনালি যেটা হচ্ছে কিউ পয়েন্ট সেট, যেটা তোমাদের বলেছি একটু আগে। তো এইটা হচ্ছে কম্পারিজন টেবিল, তোমাদের যদি কোনো কম্পেয়ার এরকম করতে হয় বা কখনো জানতে হয় বা দিতে হয়, মানে পরীক্ষা আসে, তোমরা এটা ইউজ করতে পারবে। ওকে, তো ফাইনালি এটা আমরা একটা ডায়াগ্রাম যেখানে সবগুলিরই কম্পারিজন দেওয়া আছে, যেহেতু কম্পারিজনের কথা বলছি। তোমাদের যদি কখনো বলা হয় যে ক্লাস এ, ক্লাস বি বা এ বি এগুলি তুমি কিভাবে বুঝবা, তাহলে এর অ্যান্সারটা হওয়া উচিত হচ্ছে তাদের বায়াসিং বা লোড লাইন দেখে। দ্যাট মিনস আমি তাদের কিউ পয়েন্টটা লোড লাইনে কোন পজিশনে সেট হয়েছে সেটা দেখে আমি আইডেন্টিফাই করতে পারবো যে এটা কি টাইপের পাওয়ার অ্যাম্পলিফায়ার। তোমরা কি বুঝতে পেরেছো কি বলছি? Yes, sir. তার মানে তোমাকে যদি বলে যে ক্লাস এ, ক্লাস বি এগুলির মধ্যে তুমি কিভাবে আইডেন্টিফাই করবে, তাহলে তোমার অ্যান্সারটা হওয়া উচিত যে আমি তাদের লোড লাইনে কোথায় কিউ পয়েন্ট সেট হয়েছে সেটা দেখে আমি আইডেন্টিফাই করতে পারবো এটা কোন টাইপের পাওয়ার অ্যাম্পলিফায়ার। ওকে, তাহলে আমরা আজকে একটা জাস্ট বেসিক দেখে নিই সার্কিট রিলেটেড, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে যে সার্কিটটা দেওয়া আছে এটা একদমই একটা জেনারেল সার্কিট, ক্লাস এর জন্য বলা আছে, বাট চাইলে তুমি এই সার্কিটটাকে ক্লাস বি, ক্লাস সি, অন্য যে কোনো টাইপের অ্যাম্পলিফায়ার বানাতে পারবা। দ্যাট মিনস অ্যানালগ গুলো, যেগুলো তো আমরা অ্যানালগ নিয়ে এখানে দেখছি। তো এখানে ভি ইন বলতে বোঝাচ্ছে এসি সিগন্যাল, যেটা যে সিগন্যালটাকে তুমি অ্যাম্পলিফাই করতে যাচ্ছ। আর এখানে একটা ক্যাপাসিটর আছে যাতে ইনপুট থেকে কোনো ডিসি চলে এসে বায়াসিং কে চেঞ্জ না করে, এই জন্য এখানে একটা ক্যাপাসিটর দেওয়া আছে, একে ডিসি কে ব্লক করবে। এই বিজিটি থেকে বায়াস করার জন্য এক্সট্রা একটা ভোল্টেজ দেওয়া আছে এখানে ভিবিবি। এটা আমরা জানি যে বায়াস একে রান করার জন্য কালেক্টর এখানে ভোল্টেজ সাপ্লাই দিতে হয়। এখানে ভিসিসি আছে, এখানে দুটো রেজিস্ট্যান্স আছে, এটা তোমরা অলরেডি জানো এই টাইপের জিনিস। তা আমরা চাচ্ছি যে এটাকে ক্লাস এ বানাতে। তাই ফার্স্টে এ বানাতে গেলে আমাকে যেটা করতে হবে যে এই সার্কিটটার লোড লাইন ড্র করতে হবে। তা লোড লাইন কার সাথে রিলেটেড, ইনপুটের সাথে না আউটপুটের সাথে? আউটপুট। আউটপুটের সাথে। তাহলে আমার যেটা করতে হবে এই আউটপুটে একটা লুপ ইকুয়েশন লিখতে হবে সোর্স থেকে গ্রাউন্ড পর্যন্ত। তো সেটা লিখলে এরকম একটা জিনিস পাবো যে ভিসিসি ইকুয়াল আইসি আরসি আর ভিসিই, যেহেতু এখানে আর অন্য কোনো এলিমেন্ট নাই। তাহলে আমাদের উদ্দেশ্য হবে, কাজ হচ্ছে যে আমরা এই জিনিসটাকে ব্যবহার করে এখানে লোড লাইন ড্র করবো। তা এটা হচ্ছে লোড লাইন লেখার ইকুয়েশন। আমরা স্টেপ বাই স্টেপ দেখি যে আমরা ফার্স্টে যদি চাই যে এক্স এক্সিস এ কোন পয়েন্টে কাট করছে, তাহলে আমরা কারেন্টের ভ্যালুকে 0 বসিয়ে নিব, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটা ভোল্টেজের ভ্যালু পাবো। দেন আমরা যদি চাই যে না এখন ওয়াই এক্সিস এ কোথায় কাট করছে, তাহলে আমরা ভোল্টেজের ভ্যালুটাকে 0 বসাবো এই জায়গায়, ভিসিই দ্যাট মিন্স হচ্ছে এক্স এক্সিস এর ভ্যালু 0 বসাবো, তাই ওয়াই এক্সিস এর কোঅর্ডিনেট পাবো।
দেন ফাইনালি যদি আমরা দুইটাকে কানেক্ট করে দিই তাহলে এটাই হচ্ছে আমাদের আহ, এখানকার সার্কিটের জন্য ডিসি লোড লাইন। বুঝতে পেরেছি? তো এইভাবে আমরা ডিসি লোড লাইন ড্র করতে পারবো আউটপুট ইকুয়েশন থেকে। এখন বলছিলাম যে কিউ পয়েন্টের সেন্টার এখানে সেট করতে হবে। তাহলে কিউ পয়েন্ট কিভাবে সেট করবো? সেটা কি আউটপুটের সাথে রিলেটেড না ইনপুটের সাথে? হাফ বিসিসি। সেটা তো তুমি পজিশন থেকে বলছো, বা কিউ পয়েন্ট এখানে সেট কিভাবে হবে? ইনপুটের সাথে মেবি। মানে কিউ পয়েন্টের ডেফিনেশন কি? আমরা জানি কিউ পয়েন্ট মানে অপারেটিং পয়েন্ট বা এরকম কিছু, ঠিক আছে? ওকে, তাহলে এটাও মনে রাখবে, এখানে লিখে দিয়েছি। তারপর বলছি যে কিউ পয়েন্ট হচ্ছে ওই পয়েন্ট যেখানে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ লোড লাইনকে ইন্টারসেক্ট করছে, মানে দুইটা পয়েন্ট যেখানে কাট করছে পরস্পরকে, সেই পয়েন্টটাকে আমরা কিউ পয়েন্ট বলি। তাহলে আমরা অলরেডি লোড লাইন ড্র করেছি, তোকে দেখেছি নাকি? এখন আমরা যদি এরকম একটা ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ এখান থেকে আনতে পারি, তাহলে আমরা বলতে পারবো এটা হচ্ছে আমাদের কিউ পয়েন্ট। আর ইনপুট ক্যারেক্টারিস্টিক্স বলছি, তার মানে হচ্ছে কি, অবশ্যই তাহলে সেটা কি ইনপুটের সাথে রিলেটেড না আউটপুটের সাথে রিলেটেড? ইনপুট। ইনপুটের সাথে রিলেটেড। আবার আমরা চাচ্ছি এই কারেন্টটা এখান থেকে যায়। এখন আমরা একটা রিভার্স ক্যালকুলেশন করবো। তাহলে এই জায়গাতে যেতে গেলে ধরলাম যে কারেন্টের সাথে রিলেটেড সেটার নাম হচ্ছে ইনপুট কারেন্ট আইবি। তার মানে এই আইবি কারেন্টটা আমার দরকার, কিন্তু আইবি কারেন্টটা তো বিভিন্ন ভ্যালু হতে পারে, সেটা উপর দিয়েও যেতে পারে, নিচে দিয়েও যেতে পারে নাকি? তো এখান থেকে যাবে, সেটা বের করতে গেলে যেটা করতে হবে, এই কোঅর্ডিনেটটার এই কারেন্টের ভ্যালু তো আমরা জানতে হবে। তা আমরা বলেছি না যে এটা সেন্টারের ভ্যালু, তাহলে এই পয়েন্টটা কি হবে? এর হাফ হবে না? আমরা তো এই পয়েন্টটা অলরেডি জানি। তো এটার হাফ হচ্ছে কে কে 2 দিয়ে ভাগ করে দিলে যে পয়েন্ট, সেটা হচ্ছে এইটা। এটা কি বুঝতে পারছি? Yes, sir. তাহলে আমরা রিভার্স ক্যালকুলেশন কেন করছি? কারণ আমরা তো এই পয়েন্টটা জানি না কোন জায়গায় হবে। তাহলে আমরা এই পয়েন্টের রেসপেক্টে আইবি বের করব। কিন্তু আমরা এই রিলেশনটা জানি বিজিটির জন্য, যে আইসি ইকুয়াল টু বিটা আইবি, জানি? তাহলে আমরা এই রিলেশনটা হেল্প নিয়ে এই আইসি কারেন্টটা জানি, তাই বিটাতে বের করব। তাহলে এই দেখো এখানে আমরা এই ইকুয়েশনটা ইউজ করে আইবির ভ্যালুটা বের করতে পারি। এখন তুমি মনে হতে পারে যে বিটা কই পাচ্ছি? বিটা তুমি আগে একটা নোন ভ্যালু নিয়ে এক্সপেরিমেন্ট করে বিটা বের করে নিতে পারো, অথবা যে কোনো বিজিটি দিয়ে কাজ করলে তার ডাটা শিট থাকবে, সেখান থেকেও তুমি চাইলে তার বিটার ভ্যালুটা বের করে নিতে পারবে। কথা কি বুঝতে পেরেছি? তা বিটা যদি জেনে যাও, আর আইসি তো তুমি জানো যে এটা হাফে হতে হবে, তাহলে কত আইবি কারেন্ট যদি ইনপুটে ফ্লো করো তাহলে সেটা বের করে নেওয়া যাচ্ছে না? এটা কি বুঝতে পেরেছি? দেখো, ইয়েস স্যার। ওকে, তাহলে এখন আমরা আবার ওখানে ব্যাক করি সার্কিটে, তাহলে বুঝতে পারবে। আইবি কারেন্ট থেকে এখান থেকে ফ্লো করছিল না? দেখো তো এখান থেকে কোনো ডিসি আসতেছিল? ইয়েস স্যার। এখান থেকে কি কোনো ডিসি আসবে? ডিসি না স্যার। না, মানে ডিসি নাই। দ্যাট মিন্স এইটুক সার্কিট তো আসলে নাই ডিসির জন্য। জি স্যার। তাহলে আমাদের ইনপুট থেকে এই লুপ না, দেখো তো এই যে এটা, জি স্যার। এটাই তো আইবি কারেন্ট ফ্লো করছে নাকি? তা আমরা এই লুপ ইকুয়েশনটা লিখবো এখানে। তাহলে কি লিখবো? ভিভিবি ইকুয়াল আইবি আরবি প্লাস হচ্ছে কি, যে জায়গার ভোল্টেজ ড্রপ, এটাকে কি বলবো? ভিবি। বিবিই। বিবিই। কথা কি বুঝতে পারছি? ইয়েস স্যার। তাহলে আমরা এই ইকুয়েশনটা এখানে লিখেছি, দেখো। আচ্ছা, তাহলে আমরা জানি কি বলতো? আমরা জানি আইবি, কারণ আমরা একটু আগে হিসাব করে দেখেছি আমাদের এই আইবি বার করতে হবে। তাহলে আমরা আইবি জানি, আর আমরা তো একটা আরবি রেজিস্ট্যান্স কত আমি জানি না, আমি আরবি রেজিস্ট্যান্সটা এই ইকুয়েশনটা দিয়ে বের করতে পারি। কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন তোমার মনে হতে পারে আমি তো আইবি জানি, এগুলি জানি না। কিন্তু আমাকে বলো যে আমরা জানি না বেজ ইমিটর জাংশন একটা ডায়োডের মতো, সেটা ড্রপ কত হয়? 0.7। 0.7। অথবা তুমি চাইলে মেজার করে নিতে পারো বা ডাটা শিট দেখতে পারো, এটা তো ফিক্স বিজিটির জন্য। তাহলে এটা ফিক্সড হয়ে গেল, এটা তুমি জানো। আর এই ভোল্টেজটা তুমি তোমার ইচ্ছে মতো দিবা। তুমি যদি 1 দাও তাহলে একরকম আরবি আসবে, যদি 2 দাও তাহলে আরেক রকম আরবি আসবে। কিন্তু আমরা কখনো এটা এই 0.7 এর থেকে কম দিব না, তাহলে কিন্তু কারেন্ট ফ্লো করবে না। কথা কি বুঝতে পেরেছি? তাহলে আমরা যে কোনো এরকম ভিবিবি ভ্যালু বসে আরবিটা যদি বের করে নেই, তারপর ওই সার্কিটটাতে যে বসিয়ে দিই, তাহলে ওইটা একটা এরকম ক্লাস এ এর মতো আউটপুট আসবে। তা এটাই ছিল বেসিক প্রিন্সিপাল আজকের। আজকে আর কিছু নাই। তা এখন বলো তোমরা মোটামুটি যা যা বলেছি বুঝতে পেরেছো কিনা? অ্যাটেন্ডেন্স দিয়েছো তোমরা সবাই? জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।